আসসালামু আলাইকুম। প্রবাস কথার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম কে রহমান লিটন, ইতালি রোম থেকে। দর্শক, আজ আমার সাথে আছেন স্নেহের ছোট ভাই, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, রনি হুসাইন। তো আজ আমরা দুজন মিলে আপনাদের যত সমসাময়িক প্রশ্নগুলি সেগুলো প্রশ্নের জবাব দিতে থাকব, দেওয়ার চেষ্টা করব। কমপক্ষে আধা ঘন্টা চলবে আর কি লাইভ। তো রনি, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মাধ্যমে এবং এই লাইভের মাধ্যমে প্রবাস কথার সকল দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তী রেকর্ডিংটি দেখবেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তাহলে দর্শক, আজ কিন্তু আপনাদের প্রশ্নের মাধ্যমে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারা কি জানতে চাচ্ছেন, কি জানতে চান। অনেক সময় দেখা যায় যে ইনবক্সে শত শত মেসেজ আসে, যেগুলো অনেক সময় অনেক মেসেজ মিস হয়ে যায়, আমরা পড়তে পারি না। তো সেই কারণেই আজকে এই আয়োজন যে আমরা সরাসরি ইনস্ট্যান্ট আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রশ্ন, এবং যারা প্রশ্ন করবেন অবশ্যই আপনারা সুস্পষ্টভাবে লিখে প্রশ্নটা করবেন যে আপনি কি জানতে চাচ্ছেন। অনেক সময় দেখা যায় যে আপনার লিখতে গেলে অনেক ধরনের সমস্যা হয়ে যায়, শেষে আমরা প্রশ্নটাই বুঝি না, শেষে উত্তর দেওয়াটাও কঠিন হয়ে দাঁড়ায়। তো দর্শক, আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি। আপনার প্রশ্নটি করুন। একজন লিখছে, এগ্রিকালচার ভিসার খবর কি ভিসার খবর আছে ভাই? জি ভাই, এই বিষয়টা নিয়ে আসলে অনেকবার বলেছি যে যে সমস্ত জায়গায়, যে সমস্ত বিভাগে, যে সমস্ত শহরে অনেক বেশি জমা পড়েছে সেখানে এখন পর্যন্ত আসলে সেভাবে কাজ ধরেনি, এবং যে সমস্ত ছোট শহরগুলি, উপশহরগুলি আছে যেখানে খুব কম জমা পড়েছে সেখানে আপনার কাজ ধরেছে। সুতরাং আপনাদের অবশ্যই এখনো অপেক্ষা করতে হবে। যারা এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি, অপেক্ষা করুন, আসবে। তবে আপনাদের আরেকটি কথা মনে রাখতে হবে, এগ্রিকালচার ভিসা নিয়ে যারা নন সিজনাল জমা করেছে তাদের জন্য বলছি যে প্রতিটা আপনার ধরুন যে এখানে বাংলাদেশিদের কোটা হচ্ছে ধরুন যে 2000, আমি যদি ধরে নেই, সেখানে যদি জমা পড়ে 3 লক্ষ বা 4 লক্ষ, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে জমা দেওয়া মানে এই না যে আপনি ইতালিতে ভিসা নিয়ে চলে আসবেন, আপনি ভিসাটি পাবেন। আপনাদের এটা বুঝতে হবে। এটা এক ধরনের লটারি। এটা লটারি করবে না, কিন্তু এটা হচ্ছে এক ধরনের লটারি। হ্যাঁ রনি, দাও তো দেখি। আরেকটা লিখছে যে আমি কাগজ রিনিউ করতে দিয়েছি, 5 মাস হয়ে গেছে। তার আগে আরেকটা ছিল মনে হয়, আরেকটা দেখি এখানে হচ্ছে এখন হচ্ছে ব্যাপারটা কি নেটে দেখাইতেছে কাজ চলছে আর কি। আরেকজন লিখেছে হচ্ছে নতুন বোনাস, নতুন কোন বোনাস আছে? কেমন আছেন ভাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন বোনাস আছে, বোনাস সম্বন্ধে বলবো। ভাই আমি কাগজ রিনিউ করতে দিয়েছি, 5 মাস হয়ে গেছে কিন্তু এখনো হচ্ছে না। ব্যাপারটা কি নেটে দেখাতেছে কাজ চলতেছে। এটা অনেক সময় হয় কি, যদি এখন আপনারা তো জানেন যেহেতু করোনা ভাইরাসের সময়, সেক্ষেত্রে প্যান্ডেমিক পিরিয়ড, প্রতিটা কোস্তরা বা যে ইমিগ্রেশন অফিস গুলো আছে তারা আসলে একটু ধীর গতিতে কাজ করতেছে। তো আপনাদের অপেক্ষা করাটা উচিত আমি মনে করি। অন্তত পক্ষে যদি 5 মাস হয়ে যে থাকে, আপনারা এই কোস্তরাতে যে একটি খবর নিতে পারেন, কিন্তু এই মুহূর্তে না। যখন দেখা গেছে আপাতত তো ইটালি প্রায় বেশিরভাগ অঞ্চলগুলো লাল তালিকাভুক্ত অঞ্চলে অন্তর্ভুক্ত। তো আমি বলবো যে যখন একটু স্বাভাবিক হবে অবস্থাটা, হয়তো আগামী 6 এপ্রিল পরে থেকে যখন খুলে দেওয়া হবে আপনার, তখন আপনি কোস্তরাতে গেলে হয়তো আপনি ইনফরমেশনটা পাবেন। আমার মনে হয় অনেক সময় যেটা হয়ে থাকে যে যখন আপনি অনলাইনে চেক করবেন, সেখানে অনেক সময় মানে এটা ভুল দেখায়, অনেক সময় পূরন্ত হয়ে যায়, বাট কিন্তু সেখানে দেখা যাচ্ছে এটা কাজ চলতেছে। তো যেহেতু 5 মাস হয়ে গিয়েছে, আপনি আপাতত আর কিছুদিন ওয়েট করেন, 10-15 দিন। যখন হচ্ছে পাস করার পরে মোটামুটি একটু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি কোস্তরায় গেলেই মনে করি যে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন অবস্থাতে আছে। কারণ এতদিন সাধারণত সময় লাগার কথা না। একমাত্র তখনই লাগতে পারে যখন যদি আপনার কোনো ডকুমেন্টস এর সমস্যা থাকে, তো সেটা আপনি কোস্তরাতে গেলে আপনি সঠিক ইনফরমেশন পাবেন। ধন্যবাদ। তো যাই হোক, আপনি পেয়ে গেছেন আশা করি। আরেকটা হচ্ছে যে ভাই ইসে পাওয়ার জন্য কি করতে হবে, মানে ইসে করার জন্য যেটা করতে হয়। আচ্ছা, ইসে করার জন্য আসলে এটা আপনি নিজে নিজে করতে পারেন, বাট যদি আপনি তেমন
এক্সপার্ট না হন, নিজে করতে পারবে না, এটা বলে লাভ নেই। মানে এটা আসলে আমাদের বাঙালি যারা আছে আমাদের জন্য আসলে বিষয়টা একটু কমপ্লিকেটেড, কঠিন একটা বিষয়। তো আপনি কাফ পাত্রনাথ গেলে পরে খুব সহজভাবে সেখান থেকে করতে পারবেন। আপনি সেখানে যাবেন, সেখানে যে ডকুমেন্টের একটা লিস্ট আছে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করলে আপনাকে বলে দেবে যে কি কি ডকুমেন্টস লাগবে, ওই ডকুমেন্টস গুলো নিয়ে গেলেই আপনাকে করে দেবে। এখানে সাধারণত দেখা গেছে যে আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট, সেগুলোর সালদো লাগবে আর কি, এবং জিসেন্সা মেডিয়া লাগে, এবং আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের হচ্ছে আপনার পদেশি ফিসকাল এবং অন্যান্য যে ডকুমেন্টস গুলো আছে, এবং আপনার যে খরচগুলো আছে সেগুলো নিয়ে যাবেন, কন্ট্রাক্ট মানে কাজের কন্ট্রাক্ট থাকলে বা অন্যান্য খরচের যে রসিদ গুলো আছে সেগুলো নিয়ে গেলে আপনাকে তারা করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। ভাই আমার 2 বছরের ডকুমেন্ট আছে, আমি আমার এখন কি আমার বাবাকে আনতে পারবো? ভাই আসলে এটা ডকুমেন্ট কত বছর সেটার উপর নির্ভর করবে না, এটা নির্ভর করবে আপনার বাৎসরিক ইনকামটা কত, সেটার উপর আপনার নির্ভর করবে। সেটা যদি ইনকাম ভালো হয় তাহলে আপনি অবশ্যই আনতে পারবেন। কি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চাও আমার দুই bambini adesso Bangladesh possono passato 7 mesi qualche problema। ভাই ইতালিয়ান লিখলে ইতালিয়ানই লিখবেন, না হলে বাংলা লেখাটাই ভালো। হ্যাঁ বলো। উনি কি লিখতে চাইছে? সেপ্তে মেসি। তার 2টা বাচ্চা বাংলাদেশে আছে, 7 মাস পার হয়ে গেছে, কোনো সমস্যা হবে কিনা। তাদের যদি ডকুমেন্ট থাকে তাদের ফিরতে কোনো সমস্যা হবে না। যদি আপনার ভাই বলে দিয়েছে যেটা, যদি তাদের রেগুলার ডকুমেন্টস থাকে আমার মনে হয় না সমস্যা করবে। এখানে 1 বছর পর্যন্ত তারা থাকতে পারে, আসলে ফ্যামিলিরা সমস্যা করে না আর কি। পাসপোর্টের মেয়াদ কতদিন থাকা অবস্থায় বাংলাদেশে যাওয়া যাবে দয়া করে বলবেন, ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আসলে আমি বলি, আইন যেটা বলে সেটা হচ্ছে যে 180 দিন থাকতে আপনি যেতে পারবেন, তবে আপনার যদি জরুরি কিছু হয় আপনি 90 দিন থাকতে বা আপনার 2 মাস ভ্যালিড থাকতেও যাওয়া যাবে, যেতে পারবেন। আপনি বাংলাদেশে গিয়ে আপনি রিনিউ করে পরে আসবেন, এই হচ্ছে সহজ সমাধান। তারপরে ভাই বোনাস বা রেদিত ইমার্জেন্সা এবং নাপসি না তো নাসপি হবে শেষ, এইসব নিয়ে কিছু বলুন প্লিজ। অপেক্ষা করুন, এটা আমরা পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ, সবার জন্যই বলবো। থ্যাঙ্কস লিটন ভাই, অনেক ভালোবাসা ছোট ভাই রনিকে, অনেক ধন্যবাদ। তারপরে এম কে খান ভাই, আমি না বলেছি সানাতরিয়া কোনো খোঁজ খবর নেই, কিভাবে জানতে পারি সরি। সানাতরিয়ার খবরটা আসলে ভাই এবারের সানাতরিয়াটা আসলে একটু মানে আগের মতো না। এবার কেমন হচ্ছে যে অনেককে ডাকছে, অনেকে আবার ট্যাক্স পেমেন্টের পাঠাচ্ছে, এক এক জায়গায় এক এক ধরনেরই হচ্ছে। সুতরাং আপনার যার মাধ্যমে সানাতরিয়া জমা করেছেন, যার স্পিড আইডি দিয়ে একমাত্র সে আপনার অবস্থাটা জানতে পারবে। অবশ্যই আপনি তার সাথে যোগাযোগ করুন, দেখুন সেখানে যদি কোনো কিছু মাঙ্কা থাকে, অর্থাৎ কোনো কিছু বাকি থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে ওইখানে দিবে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। ইমার্জেন্সি এটা আমরা পরে একবার সবার জন্যই বলবো। ব্রাদার আই এম আস্কিং ফ্রম দ্য ওয়েস্ট, প্লিজ টেল হোয়াটস দ্য স্টোরি অফ দেম বিগ পাপিস। ভাই আপনি কি ইংলিশ লিখলেন আমি বুঝলাম না, আপনি যদি বাংলায় লিখেন কথাটা হয়তো আমাদের বুঝতে সহজ হবে। মানে যদি ইংরেজিতে লেখেন তাহলে সঠিকভাবে লেখেন, মানে এখন যদি আপনি সঠিক না লেখেন আসলে আমাদের বোঝাটা কঠিন হয়ে যাবে। ভাই লকডাউন শেষ হবে কবে? জটিল প্রশ্ন। আসলে এটা কি রনি, সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করবে এটা আসলে। তবে আমরা আপনাদেরকে যেটা আশ্বস্তমূলক বলতে পারি সেটা হচ্ছে, যেহেতু ইটালিতে ভ্যাকসিন পরিকল্পনাটা তারা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে হচ্ছে আপনার অ্যাক্সেলারেট করছে, মানে বৃদ্ধি করছে। যে সেটা এখন হয়তোবা 3 লক্ষতে আছে, সেটা তাড়াতাড়ি হয়তো 5 লক্ষতে যাবে, তারপরে হয়তোবা 7 লক্ষতে চলে যাবে। তো তারা নতুন আরেকটি কোম্পানির সাথে চুক্তি করেছে, জনসন নামের যে কোম্পানি, সেটার ভ্যাকসিন গুলো আসলে কয়েক মিলিয়ন ভ্যাকসিন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে চলে আসবে। তো সেটা চলে আসার পরে আশা করি যদি চলে আসে তাহলে ভ্যাকসিন যে পরিকল্পনাটা সেটা অনেক স্পিডে বা খুব তাড়াতাড়ি মানে চলতে থাকবে। এবং এটা যখন দেখা গেছে যে আপনি ইটালিতে বর্তমান হয়তো 12 থেকে 13%, আমি মনে নেই সঠিক সংখ্যাটা, যে ভ্যাকসিন হয়ে গেছে,
তো এটা যখন দেখা গেছে আপনার 40% বা 50% জনগণের ভ্যাকসিন হয়ে যাবে, তখন কিন্তু দেখা গেছে যে ইটালিতে ধীরে ধীরে সবকিছু আপনার নর্মাল হতে থাকবে। তো আমরা আশা করি যে আগামী জুন জুলাইয়ের ভিতরে মোটামুটি ভাবে অনেক কিছু তারা স্বাভাবিক করে দিবে। আশা করি মের পরে থেকে, জুন থেকে মনে করি যে গত বছর যেমনটি ছিল তো সেরকমই এই বছরও অনেক কিছু খোলা থাকবে। তবে যারা ট্যুরিজম সেক্টরের সাথে জড়িত আছেন তাদের বিষয়টা অবশ্যই আগামী বছর পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ এই বছরও আমার মনে হচ্ছে না যে সম্ভব হবে ইটালিতে সেই ট্যুরিজম সেক্টরটাকে মানে পুনরায় হচ্ছে চালু করা আর কি। আচ্ছা, আমি রনির সাথে আর একটু সংযুক্ত করে দিই আপনার ইসের জন্য। সেটা হচ্ছে যে অলরেডি এখন 3 লক্ষ করে পার ডে গড়ে টিকা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে, এবং জনসন অ্যান্ড জনসন যেটা বললো সেটার সাথেই হয়ে গেছে। এবং আগামী এপ্রিলের 15 তারিখের মধ্যে 15 তারিখ থেকে জনসন অ্যান্ড জনসন দেওয়া শুরু হয়ে যাবে, যেটা 1 ডোজ, জাস্ট 1 ডোজ দিলেই হবে। আর এপ্রিল থেকে এই সরকার পদক্ষেপ নিয়েছে প্রতিদিন গড়ে মিনিমাম 5 লক্ষ করে টিকা দেওয়া হবে। ধন্যবাদ। তারপরে আমি যাচ্ছি পরের প্রশ্ন। নাপোলিতে ডাক আসে কেন, কি সমস্যা জানালে ভালো হতো ভাই। ওই একই সমস্যা আমি যেটা বলেছি, নাপোলি, রোম, মিলান, এই সমস্ত বড় বড় বিভাগগুলিতে যেখানে অনেক বেশি বিদেশি থাকে, সেখানে এরা মানে কাজ করে আগাতে পারছে না সবকিছু। আপনারা তো জানেন সবাই যে এখন চলছে প্যান্ডামিক সময়। এমনিতেই অফিসে মানে অফিসে থাকলে যেভাবে কাজটা হতো, স্মার্ট ওয়ার্কিং নিশ্চয়ই ভাবে হচ্ছে না। এটা আপনাদের সবাইকে বুঝতে হবে, যার কারণে বিলম্ব হচ্ছে। অপেক্ষা করুন, ইনশাল্লাহ আসবে। তারপরে কি, সালাম আলাইকুম লিটন ভাই, নতুন করে কত মাস কাজ ইন্টিগ্রেশনে বাড়াইছে? ওয়ালাইকুম আসসালাম। এটা পরে বলি আমরা সবগুলো একসাথে আর কি। না, এটা বলে দেওয়া যায়, ঠিক আছে, এটা বলে দেওয়া যায়। কাজ ইন্টিগ্রেশনে আপনাদের এখন পর্যন্ত যেটা বাড়িয়েছে সেটা হচ্ছে 30 জুন পর্যন্ত আছে। তবে এটা খুব সম্ভাবনা আছে এই বছর সারা বছরই হয়তো বা এই কাজ ইন্টিগ্রেশনে চলতে থাকবে। রনি যদি কিছু সংযুক্ত করতে চাও। কাজটা ইন্টিগ্রেশন আসলে 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার অর্ডিনারি, মানে অর্ডিনারি, আর একটা হচ্ছে আপনার দেরোগা। যেটা আপনি হচ্ছে আপনার অর্ডিনারি, সেটা হচ্ছে আপনার 30 জুন পর্যন্ত করা হয়েছে, এবং যেটা দেরোগা সেটা হচ্ছে আপনার অক্টোবরের শেষ পর্যন্ত করা হয়েছে। তবে ভাই যেটি বলেছে, এটা আমাদের যেটি দীর্ঘ বিশ্বাস, যতদিন পর্যন্ত অবস্থা সচল না হচ্ছে, এটা আসলে আবারও হয়তোবা এটাকে বাড়ানো হতে পারে। আমার মনে হচ্ছে যে এই বছরের শেষ পর্যন্ত হয়তোবা বাড়ানো হতে পারে। দাদা, কাগজ বা এগ্রিকালচার কবে ডিক্লেয়ার হবে প্লিজ বলেন। আসলে সুমন আহমেদ ভাই, আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি জানি না। এটা তো ডিক্লেয়ার গত বছরই হয়ে গেছে এবং এখন প্রসেস কাজ চলছে। এবছর হবে কিনা সেটা মানে বলা সম্ভব না। এবছর সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করবে, এই আর কি। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভাই, যারা আলিমেন্টে কাজ করে তাদের কি বোনাস বা সরকারি কোনো কিছু আছে কিনা? আসলে যারা কাজ করছেন তাদের জন্য না, যারা কাজ করছেন না, যাদের কাজের সমস্যা, যারা ডকুমেন্টধারী, অনেকদিন এখানে ফ্যামিলি নিয়ে আছে, বিভিন্ন নিয়ে আছে, তাদের জন্য। মানে প্রতিটা আমি বলি, বোনাস বলেন, কাজ বলেন, যেটাই বলেন, সবাইকে একটা সুবিধা দিবে, সারভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য। আপনারা যে অনেকেই বোনাস নিয়ে অনেক অপেক্ষা করছেন, বোনাস সম্বন্ধে জানতে চাচ্ছেন, আমি বোনাসটা এটা যদিও বলবো পরবর্তীতে, তবে আপনাদের জন্য আমি বলছি, বোনাস মানে এই না যে আপনি চাকরি করছেন, আপনি প্রতি মাসে বেতন নিচ্ছেন, প্লাস আপনাকে কাজ ইন্টিগ্রেশনে দিবে, তারপর আপনাকে রেডিতো ইমার্জেন্সি দিবে, এটা দিবে, ওইটা দিবে, এটা না। এই বোনাসটা দেওয়ার মানেটা হচ্ছে যে অ্যাটলিস্ট আপনাকে বেঁচে থাকার একটা উপায়, যে আপনি টিকে থাকেন। তারপরে যখন মহামারী কাল শেষ হবে তখন যেন আপনি আপনার মতো দাঁড়িয়ে যেতে পারেন, মানে আপনি যেন স্বাবলম্বী হতে পারেন, এখন কোন রকম টিকে থাকেন। সেজন্য এই বোনাসটা কারো ফুর্তির জন্য না, কারো এক্সট্রা ইনকামের জন্য না। এটা আপনাদের মানসিকভাবে গ্রহণ করতে হবে যে বোনাস মানে এই না যে আমরা সব বোনাস পেয়ে পেয়ে একদম যা খুশি তাই করবো, টাকা জমাবো, একটু ইসের মধ্যে থাকবো। আর আমি অত্যন্ত দুঃখিত তাদের জন্য যাদের এখনো ডকুমেন্ট হয়নি, যারা এখানে অবৈধভাবে আছেন। তারা অনেক সময় বলে থাকেন যে ভাই আমাদের কোনো বোনাস আছে কিনা। আমি অত্যন্ত দুঃখিত, আপনাদের নেই। কারণ হচ্ছে
যে আপনারা এখনো সরকারি হিসাবে আপনারা নিয়মিত বা বৈধতার মধ্যে পড়েন না। এখন ইউরোপীয় ইউনিয়ন থেকে এমন কোনো নিয়ম করেনি যে অবৈধদের জন্য সরকারিভাবে কোনো বোনাস বা কোনো ভাতা দিবে। আপনাদের যেটা দিচ্ছে, যেমন অনেক যারা লাগার আছেন তারা জানেন, সরকারিভাবে আপনাদের যেটা দিচ্ছে এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এদের পুনর্বাসন করার জন্য বা এদেরকে একটা কিছু দেওয়ার জন্য। কিন্তু সরকারিভাবে আপনাদের কখনো বোনাস দিতে পারবে না, কোনো কিছু দিতে পারবে না। এটা দিতে গেলে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা চাপ আসবে যে এগুলো কি করছিস, এগুলো ফাইজলামি শুরু করেছিস নাকি, দেখি ব্যবসা হিসেবে তোরা তৈরি করছিস নাকি। এটা কিন্তু সবাইকে বুঝতে হবে। এমন না যে তারা দিতে চায় না, তারা দিতে চায় কিন্তু দেওয়া সম্ভব না। তো যাই, পরবর্তী প্রশ্নে যাই। কার্ডটা সৌজন্য জমা দিলে স্কুল সার্টিফিকেট লাগবে কিনা বলো। সেটা তো অবশ্যই লাগবে। কার্ডটা সৌজন্যের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান, যদি শুধুমাত্র তাদের জন্য লাগবে না, যারা এখানে ওই A2 লেভেলের উপরের লেভেলে, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি কেউ এখানে পড়াশোনা করে থাকে, যে তেসমিটা কমপ্লিট করেছে অথবা স্কুল সুপেরিয়র শেষ করেছে অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে A2 সার্টিফিকেটটা বাধ্যতামূলক না। যারা এই ধরনের কোনো ফরমেশন করেনি তাদের জন্য A2 সার্টিফিকেটটা বাধ্যতামূলক। তবে সেক্ষেত্রে এক্সেপশনাল তাদের জন্য, যদি কেউ প্রতিবন্ধী থাকে তারা হয়তো বা তাদের ক্ষেত্রে A2 সার্টিফিকেট লাগবে না। তবে এটা একটা ডাক্তারের সার্টিফিকেট লাগবে যে তিনি ভাষা শিখতে অক্ষম আর কি, মানে তিনি ভাষা শিখতে পারবে না বা তার শারীরিক ভাবে কোনো সমস্যা আছে আর কি। মানে আই মিন যারা প্রতিবন্ধী রয়েছে, মানে হয়তো কথা বলতে পারে না ঠিক মতো বা ব্রেনটা ঠিক মতো কাজ করে না, তাদের ক্ষেত্রে লাগবে না, অন্য সবার ক্ষেত্রে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকজন লিখছেন নিজামুদ্দিন ফারুক, ভাই আমার 5 বছরের কাগজ, আমি কি চাইলে দেশে যেতে পারবো, অনুগ্রহ করে জানাবেন। ফারুক ভাই, আপনাকে বলছি আপনার 5 বছর কিন্তু এখন অনেক সময় যে পাতার যে প্লাস্টিক যে পলিটিক্যালাইজার যেটা, সেটাও কিন্তু 5 বছর দেয়। এখন আপনার সেইটা না প্লাস্টিকেরটা, এনিওয়ে প্লাস্টিকেরটাও যদি থাকে, আপনার এখানে কয়েকটা মোটিভ আছে যেগুলো থাকলে আপনি দেশে যেতে পারবেন। তার মধ্যে এবং কয়েকটা মোটিভ আছে আপনি যেতে পারবেন না। যেমন আপনার যদি পলিটিক্যাল এজাইল আপনি এখানে করে থাকেন, পলিটিক্যাল সৌজন্য যেটা বলে, সেটা প্লাস্টিকই হোক বা আপনার প্লাস্টিকের হোক বা এই কাগজটাই হোক। এবং কিছু আছে আপনার গেই, অনেকে এখানে মানে অনেক বাংলাদেশি আছে, সরি টু সে, আমি এটা খারাপ ভাবে আমি করছি না, প্রেজেন্ট করছি না, অনেক এটা মানে গেই সমকামীর কেসটাই করে সে তার ডকুমেন্টটা পেয়েছে। এই ধরনের কিছুই আছে যে দেশে তার নিরাপত্তাহীনতা, দেশে গেলে সে নিরাপদ নয়, এই ধরনেরই থাকলে আপনি আপাতত যেতে পারবেন না। কারণ আপনি নিজেই যখন স্টোরিটা দিয়েছেন তখন আপনি লিখে বলেছেন যে আপনার দেশে থাকাটা আপনার জন্য নিরাপদ নয়। তাহলে সেটাই, সেই সুবাদে এই সরকার আপনার কথা চিন্তা করে আপনাকে থাকার অনুমতি দিয়েছে। তো এখন আপনি দেশে যেতে চাইলে আপনি পারবেন না। আপনি হয়তো দিয়েছেন এই জন্য যে আপনি দিলেই পজিটিভটা আসবে, এটা আপনার একটা ভালো কিছু হবে। তবে হ্যাঁ, বিচলিত হওয়ার কিছু নেই। এটা আবার নতুন যখন আপনি সাবঅর্ডিনাতো করবেন, সাবঅর্ডিনাতো করলে সুবর্ডিনাতো যেটা, এটা আপনার দিয়ে দিবে 5 বছর পর আপনি যখন নতুন রিনিউ করবেন তখন এটা সুবর্ডিনাতো দিয়ে দিবে, তখন আপনি ইজিলি দেশে যেতে পারবেন। আমি এখানে আপনাদেরকে একটু যুক্ত করে দেই, সেটা হচ্ছে কি মূলত এখানে 5 বছরের জন্য অনেক কিছু হতে পারে ভাইয়া যেটা বলেছে। তবে সেক্ষেত্রে আপনারা যেটা বোঝাতে চান, আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনারা যারা আসিল পলিটিকতা আছে তাদেরটা সাধারণত 5 বছর হয়ে থাকে, এবং হচ্ছে আপনার যারা হচ্ছে আপনার সোসিদারিওতে আছে, মানে বিভিন্ন কারণে, যেমন হচ্ছে আপনার ভাই যেটা বলেছে যে যারা গেই বা সমকামী এই ধরনের কেস করে, অথবা বাংলাদেশে থেকে তিনি অনেক বিশাল একটা অ্যামাউন্ট কারো কাছে ধার করে বা কোনো একটা এজেন্সি থেকে ধার করে নিয়ে তারা ইউরোপে বা অন্য দেশে এসেছে, এবং তারা দেশে ব্যাক করলে পরে হয়তো তাদেরকে মেরে ফেলতে পারে। তেমন হতো ঝুঁকি অবস্থায় যখন আপনি একটা ডকুমেন্ট পাচ্ছেন, ভাষা যেটাকে বলে হচ্ছে আপনার সোসিদারিও আর কি, মানে আপনাকে সাপোর্ট মূলক একটা ডকুমেন্টস তারা শো করে। তো এই দুইটি যখন থাকবে আপনারা তখন দেশে যেতে পারবেন না। আপনি দেশে গেলে পরে হয়তো ঢোকার কিন্তু অনেক বড় ধরনের সমস্যায় পড়বেন। তবে আসিল পলিটিকে সেটা আসলে কনভার্ট হয় না সাধারণত। তবে আপনাদের জন্য অনেক মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যেমন 10 বছর পাসপোর্টের জন্য অপেক্ষা করি, আপনাদের জন্য কিন্তু 10 বছর অপেক্ষা করতে হবে না, আপনাদের জন্য মাত্র 5 বছর অপেক্ষা করতে হবে পাসপোর্টের জন্য। তার মানে হচ্ছে এই মানে এই ডকুমেন্টটা ভ্যালিড শেষ হওয়ার পরে আপনারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন, যদি আপনাদের অন্যান্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো যদি ঠিক থাকে। আর যাদের সোসিদারিও আছে তারা হচ্ছে সেটা
কিছু কিছু কারণ যদি পেয়ে থাকেন আপনি, তাহলে সেটাকে আপনি কনভার্ট করতে পারবেন, আর কিছু কিছু কারণ থাকলে পরে সেটা কনভার্ট করা একটু কঠিন। মনে করি যে আপনি একটা বাংলাদেশ থেকে একটা এজেন্সির মাধ্যমে 10 লাখ টাকা ঋণ করে আপনি ইটালিতে এসেছেন, এখন সেটা সুদের আসলে 20 লক্ষ টাকা হয়ে গেছে, তো এখন আপনি দেশে যেতে পারছেন না, কারণ আপনি টাকা দিতে ব্যর্থ, এখন আপনার দেশে গেলে আপনি মেরে ফেলতে পারে। তো নির্দিষ্ট একটা টাইম পরে, ধরেন 2-3 বছর পরে আপনি টাকাগুলো দিতে সক্ষম হয়েছেন, তো আপনি এখন দেশে গেলে আপনাকে সমস্যা করবে না। তো আপনি যে কোনো একটা লয়ার ধরে আপনি যে অঞ্চলে বসবাস করেন, আপনার যেখানে রেসিডেন্ট অথবা যেখানে অস্পিতি নিয়ে আপনি আছেন, সেখানকার লোকাল কুস্তরাতে যে আপনি একটা লয়ার দিয়ে যদি আবেদন করেন এটাকে কনভার্ট করার জন্য, তারা যদি চায় এটাকে আপনি কনভার্ট করে আপনি যদি কাজ করেন তাহলে লাবর সুবর্দিনাতোতে নিয়ে আসবে, অথবা যদি আপনি বিজনেস করেন তাহলে সেটা হচ্ছে আপনার লাবর অটোনমো যেটা আর কি, সেখানে নিয়ে আসবে। আর যদি তারা কোনো কারণে বাই চান্স কনভার্ট না করে তাহলে সমস্যা নাই, এটা আপনার যেটা আগের ছিল সেটা থেকে যাবে। সো আপনারা যাদের মনে করেন যে আপনাদের যে সমস্যাগুলো ছিল বা কেসের মধ্যে যে সমস্যাগুলো উল্লেখ করেছেন সেগুলো সলভ যদি হয়ে থাকে, তাহলে আপনারা এটার জন্য মানে কনভার্ট করার জন্য চেষ্টা করতে পারেন ভালো একটা উকিল ধরে। তবে এই মুহূর্তে না, যেহেতু এখন সারা ইটালি প্রায় মানে খুব ইমার্জেন্সি পিরিয়ডে অবস্থান করছে, আমি হয়তো 1 মাস বা 2 মাস পরে এই বিষয়টা খেয়াল রাখবেন। ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি আপনাদের বলে নিচ্ছি, এটা আপনাদের যারা আপনারা এই যে নানান ধরনের পলিটিক্যাল অ্যাজাইল, তারপর আপনার নিজের নিরাপত্তার জন্য যে যত ধরনেরই করে থাকেন, আপনার এটা যে অ্যাজাইলাম বলে, এই ধরনের ইসে দেখা যায় অনেক সময় অনেকেই বলেন যে আপনি অনেক সময় যে কি বলে যে খুব স্ট্রংলি বলেন যে আপনাদের কথা ঠিক হচ্ছে না, আমি তো দেশে গেলাম, দেশ থেকে ঘুরে আসছি এই পাতার সৌজন্য নিয়ে, পলিটিক্যাল সৌজন্য। দেখুন, এই আপনাদের শুধুমাত্র এই সমস্ত কিছু কথার জন্য কত লোক বিপদে পড়েছে তা জানেন? কারণ আপনি যেখান দিয়ে গিয়েছেন, এবং এই যাওয়াটা বেশিরভাগ সময় যারা যায় বসবাস করে তরিনোতে, আমি একটা উদাহরণ দিচ্ছি, বসবাস করে তরিনোতে, তারা যায় হচ্ছে নাপোলি দিয়ে, এবং নাপোলির থেকেই আসে নাপোলি বিমানবন্দরে। কেন? নিশ্চয়ই এটা কোনো মোটিভ আছে। শুধুমাত্র এক এয়ারপোর্ট, আপনি থাকবেন তরিনো, আপনি থাকেন মিলানো, তো আপনি মিলানো এয়ারপোর্ট থেকে তো যেতে পারেন, আপনি কেন নাপোলি হয়ে আসেন? এইরকম আপনাদের এই যে কিছু লোকদের জন্য আপনারা হয়তো এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যান যে সমস্যা করবে না, আপনারা আসছেন, কিন্তু আপনাদের কথার উপর নির্ভর করে যারা গেছে তারা কিন্তু এসে বিপদে পড়েছে, যারা অন্য এয়ারপোর্ট থেকে গেছে। যেমন রোম থেকে এরকম আমার নিজের চোখে দেখা 5-6টা আমি নিজে দেখেছি, যারা রোম এয়ারপোর্টে ব্যাক করেছে এই পাতার এই যে পলিটিক্যাল এজাইল নিয়ে, সৌজন্যর কপিটা নিয়ে, যে 5 বছরের বা 2 বছর, অনেক সময় ইসরায়েলতে 6 মাস দেয়, অনেক সময় অনেকে 5 বছর দেয়, তারা বিপদে পড়েছে এবং তারা এখন ওই উকিলের পেছনে দৌড়াদৌড়ি করছে আর কি। অনেককে তো ঢুকতেই দেয়নি, একদম ব্যাক করেছে রোম এয়ারপোর্ট থেকে, এবং যে কয়জনকে ছেড়েছে তারা শুধু এখন উকিলের পেছনেই গুড়গুড় করছে। তো সাবধান, যেটা আপনার অনুমতি নেই সেই কাজগুলি না করার জন্য অনুরোধ রইল। আর দর্শক, প্রশ্ন আপনাদের তো অনেক আসতেছে, এবং যে প্রশ্নগুলি আসছে সেই সবগুলোই যেই সম্পর্কিত, আমরা সেটাই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। সবার প্রথমে আমি পেরমিসিডি সৌজন্যর অবস্থা আবার নতুন করে আমি রনিকে বলার জন্য অনুরোধ করছি, তুমি বলো বিষয়টা আবার নতুন করে একটু বলো সবার জন্য। কোনটা যারা জমা করেছে সানাতোরিয়া। আচ্ছা, সানাটোরিয়ার বিষয়টা আপনাদের সবসময় আমরা বলি, আমরা যখন কোনো একটা লাইভ করি সবসময় এই প্রশ্নটা আমাদের বেশি আসে, আমরা বুঝি বিষয়টা। অনেকের যে তোমার আসতেছে, বলে আসতেছে, তারা কি করবে? অনেকের বলে আসতেছে, তারা বলে পে করবে নাকি করবে না? আচ্ছা, আপনাদের যদি আমি এই বিষয়টা বলি, এই বিষয়টা এখন পর্যন্ত স্পষ্ট না, তবে যদি আসে সেক্ষেত্রে আপনাদের পরিশোধ করাটা উচিত আমি মনে করি। আপনারা মনে রাখবেন যে ইটালি প্রায় হচ্ছে দীর্ঘ একটা সময় পরে ইটালিতে সানাটোরিয়া ডিক্লেয়ার করেছে, এবং তখন ইটালি কিন্তু হচ্ছে আপনার ইমার্জেন্সি পিরিয়ডের মধ্যে ছিল, মানে করোনা ভাইরাসের মুহূর্তে। তার মানে বুঝতে হবে যে সরকার এখান থেকে বিশাল অঙ্কের একটা ট্যাক্স পাওয়ার লক্ষ্যে কিন্তু তারা এই পরিকল্পনাটা করেছে। এবং অন্যান্য বছরগুলোতে আপনারা যারা অনেক সময় ডিটেলসে থাকেন জানেন যে এত বেশি সময় লাগে না। তো আগে যে সময়টা লাগতো বর্তমানে কিন্তু তার থেকে বেশি সময় লাগবে, এবং সেক্ষেত্রে অনেকগুলো কারণ আছে। প্রথমত কথা হচ্ছে আপনাদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে তাদের একটা টার্গেট আছে যে এই ট্যাক্সটা তারা নিয়ে নিবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে প্রতিটি ইমিগ্রেশন অফিস কিন্তু আপনার একটু ধীর গতিতে কাজ করছে, কারণ এখানে প্রতিটা অফিসে একজন থেকে আরেকটা জনের হচ্ছে 1 মিটার করে ডিস্টেন্স রাখতে হচ্ছে। সো আপনারা বুঝতেই পারছেন যেখানে তারা দিনে 100 জনের কাজ করতে পারতো সেখানে তারা করছে এখন 20 জন বা 30 জন। তার মানে নর্মাল ভাবে কিন্তু যেখানে আপনার কাজটা 3 দিনে হওয়ার কথা সেখানে লাগবে আপনার 10 দিন সময় এখন। তো
তো এই কারণে এটা ধীর গতিতে যাচ্ছে। এবং যেহেতু আপনার যখন থেকে আপনাকে ডিক্লেয়ার করা হয়েছে যে আপনি কাজ করছেন, তো তখন থেকে তারা হয়তো এটা ক্যালকুলেশন করতে পারে, যদি যখন স্যানাতরি বের হয় তখন এই বিষয়টা আসলে এইভাবে স্পষ্ট ছিল না। কিন্তু আমরা বর্তমানে যেটা বুঝতে পারছি যে যখন থেকে আপনাকে ডিক্লেয়ার করা হয়েছে যে আপনি কাজ করতেছেন, ওই সময়টা থেকে হয়তোবা তারা এই ট্যাক্সটাকে কাউন্ট করা শুরু করবে এবং এই ট্যাক্সটা তারা হচ্ছে মালিকের কাছে চাবে। তো সাধারণত ট্যাক্সটা কিন্তু হচ্ছে যারা কাজ করে বা কর্মী থাকে তাদের কাছ থেকে নেয় না, কাজ ট্যাক্সটা নেয় সাধারণত যারা মালিক থাকে। কারণ এই ধরনের ট্যাক্স কিন্তু কখনো কর্মীরা দিবে না, এই ধরনের ট্যাক্স দেয় সবসময় হচ্ছে আপনার মালিকেরা। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আপনার এই ধরনের ট্যাক্স চাই, এটা যদি মালিককে না দেয়, এটা মালিকের বিষয় আর কি, ঠিক আছে। এখন সেক্ষেত্রে সে হচ্ছে আপনি ইমসের কাছে টাকাটা হচ্ছে পাওনা থাকবে। কারণ আপনি মনে রাখবেন যে যখন আপনাকে কেউ কন্ট্রাক্ট করবে তখন কিন্তু আপনি ট্যাক্স দিবেন না, মালিক আপনার জন্য ট্যাক্স দেওয়া তার জন্য হচ্ছে আপনার বাধ্যতামূলক। এখন সে যদি ট্যাক্স পরিশোধ না করে সেক্ষেত্রে আপনার মালিক সমস্যার সম্মুখীন হবে। আমি জানি না বুঝাতে পেরেছি কিনা বিষয়টা আপনাদেরকে। তো যাই হোক, আমি এখানে আরেকটা জিনিস সংযুক্ত করব, সেটা হচ্ছে যে ট্যাক্সের বিষয়টা আপনি যদি, এখন আমরা তো জানি যে আমরা বাংলাদেশিরা, আমাদের বাংলাদেশি না বেশিরভাগ বিদেশিদের ক্ষেত্রে যেটা হয়, অন্যান্য দেশেও যারা করে, যে একজনের মাধ্যমে আমাদের যেতে হয় যখন পেরমিসিডিসের জন্য সানাতরিয়া ডিক্লেয়ার হয়। হ্যাঁ, আমি একদম সুস্পষ্ট আপনাদের বলছি, যদি সেই ব্যক্তির সাথে বিষয়টা যদি ক্লিয়ার থাকে যে আমি ট্যাক্স দিব না, আপনার ট্যাক্স আপনি দিবেন, তাহলে আমার মনে হয় যে নিশ্চয়ই এই ক্ষেত্রে তার সাথে বেইমানি করাটা ঠিক হবে না। এটা যদি এটা হয়, আর যদি এটা হয় যে আমি সবকিছু আমার দায়িত্বে, আপনি শুধু আমাকে এই অ্যামাউন্টটা দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটাই আপনারা করবেন। এই এখন যত কিছুই বলি, নিজে মালিক সহ মালিককে ধরে হয়তোবা 1000-এ একজন বা দুইজন পাওয়া যাবে, আর বেশিরভাগই পাওয়া যাবে আমি যেটা বলছি আপনারা আমি যেটা মিন করছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় যেটা, যে ওই যে এগ্রিকালচারের বিষয়টা, এই নন সিজনাল আপনাদের যাদের এখনো কোনো খোঁজ আসেনি তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং আপনি জমা দিয়েছেন বলেই না যে আপনি পেয়ে যাবেন সাথে সাথে। তো যাই হোক, এখন বোনাসের বিষয়ে যে অনেকেই জানতে চাচ্ছেন যে বোনাস আরেকটা একজন বারবার প্রশ্ন করছেন যে সেনজেন ভিসা প্রসেস কি শুরু হয়েছে কিনা। আসলে দেখুন, হয়তো যারা বাংলাদেশে আছেন তারা হয়তো বা এই দেশের পরিস্থিতি সম্বন্ধে এখনো বুঝতে পারছেন না যে আজকে 1 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত ইটালি তেমন কোনো যে উন্নতির দিকে যে যাওয়া সেটা কিন্তু যায়নি। কিন্তু বাংলাদেশেও শুরু হয়ে গেছে অলরেডি আবার যে সেকেন্ড যে ওয়েভ, যে দ্বিতীয় ধাপে যে আবার বাড়ছে করোনা ভাইরাস, আমি শুনছি যে বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। আসলে সারা ওয়ার্ল্ডে এই সমস্ত বিষয়গুলি নিয়ে এখন ভাবতে পারছে না যে ট্যুরিস্ট ভিসা এখন দিবে কিনা, বা এখন যাদের ফ্যামিলি এখানে আছে, রিকুঞ্জনজমিত ফ্যামিলিয়া যেটা, সেটা এখনো চালু আছে ভিসা দেওয়ার জন্য। যারা ট্যুরিস্ট ভিসায় আসবেন তাদের জন্য এখনো চালু হয়নি। আর একটু পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো বা শুরু হয়ে যাবে। যা হোক, বোনাস সম্বন্ধে তুমি কিছু বলো, আমি পরে বলতেছি। রেডিতে মার্জেন্সা নিয়ে আমি বলতেছি, তুমি আর কিছু। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে ইটালিতে নতুন করে কিন্তু আসলে প্রায় সমগ্র ইটালি বন্ধ করে দেওয়া হয়েছে, মানে লকডাউন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদেরকে বাসায় বসে থাকতে হচ্ছে, যাদের বিজনেস প্রতিষ্ঠান ছিল তারা কিন্তু এক ধরনের বাধ্য হয়েই অনিচ্ছাকৃত ভাবে তাদের বিজনেস প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে, এবং যারা কাজ করতো তাদের কাজগুলো হারিয়ে ফেলেছে। এবং অন্য যারা ছিল হয়তো বা অনেক সিজনাল কাজ করে, যারা স্পেশালি ট্যুরিজম সেক্টরগুলোতে বা হচ্ছে এগ্রিকালচার সেক্টরগুলোতে, তারা 6-7 মাস কাজ করে এবং বাকি সময়টা তারা হচ্ছে নাসপিতে থাকে। তো যেহেতু এখন সিজনালটা কিন্তু মানে এপ্রিলে সাধারণত শুরু হয়, তো যেহেতু সেগুলো শুরু হতে পারছে না, তো সরকার নতুন একটি ডেক্রেটো 2-3 দিন আগে তারা প্রকাশ করেছে। এটা আমি মনে করি যে গত 1-2 দিন আগে সেটা হয়তো বা গ্যাজেট আকারেও সেটা প্রস্তুত হয়ে গিয়েছে। তো গতকালকে যদি ফিরমারি করার কথা ছিল, আমি শিওর না এখন হয়েছে কিনা, তবে খুবই তাড়াতাড়ি সেটা হয়ে যাবে যদি না হয়ে থাকে। সেটা হচ্ছে আপনার একটা নতুন একটা ডেক্রেটো, যেটা নাম করা হয়েছে ডেক্রেটো সোস্তেগনি 2021, মানে হচ্ছে আপনার যারা সমস্যা আছে তাদেরকে সাপোর্ট করার জন্য একটা ডেক্রেটো। সেখানে আসলে
মোটামুটি বলা চলে যারা ইটালিতে লিগাল ওয়েতে বসবাস করে, লিগাল বলতে যারা আসলে বৈধভাবে যাদের ডকুমেন্টস গুলো রেগুলার রয়েছে, প্রত্যেকে যাতে নতুন করে অন্তত পাখে ন্যূনতম যে সহায়তা সরকার থেকে পাওয়ার কথা তারা যাতে সেটা পায়, সেক্ষেত্রেই বা সেটা বিবেচনা করেই নতুন করে যে দেখরেটটা করা হয়েছে। সেক্ষেত্রে যারা বিজনেস করেন বা ব্যবসা প্রতিষ্ঠান করেন আছে, তো তারা হচ্ছে ফন্দ পেট্রোতে পাবেন, সেটা হয়তো বা সর্বনিম্ন 1,000 ইউরো থেকে সর্বোচ্চ হচ্ছে আপনার 1,50,000 ইউরো আপনারা পাবেন। আপনাদের বিজনেসের মানে হচ্ছে কত বড় বা কত টাকা সেখানে আর্ন হয় সেটার উপর নির্ভর করে কিছু ক্যালকুলেশন আছে সেখানে। তো এটা ফন্দ পেট্রোতটা থাকবে আপনাদের জন্য। এবং যারা কাজ করেন, তো আপনারা যারা কাজ ইন্টিগ্রেশন আছে সেটা আমরা ইতিমধ্যে বলেছি যে কাজ ইন্টিগ্রেশনে 2 ধরনের আছে, একটা হচ্ছে কাজ ইন্টিগ্রেশন অর্ডিনারিয়া আর একটা হচ্ছে কাজ ইন্টিগ্রেশন দেরোগা। তো যেটা অর্ডিনারি ছিল সেটা হচ্ছে আপনার 30 জুন পর্যন্ত লম্বা করা হয়েছে, আপনার 30 জুন পর্যন্ত সেটা হচ্ছে পাবেন। এবং যেটা হচ্ছে আপনার দেরোগা ছিল সেটাকে আপনার অক্টোবরের 30 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার দীর্ঘায়িত করা হয়েছে। তো এই সময়টা পর্যন্ত আপনার কাজ ইন্টিগ্রেশন এটা পেতে থাকবেন। তো আর 3 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে আপনার ইটালির বিভিন্ন অঞ্চলগুলোতে আপনার যারা হচ্ছে আপনার যেটা বলেছে যে আপনার হচ্ছে যারা নাসপিতে আছে বা হচ্ছে দিসওয়াসনেতে আছে, তো তাদের হয়তো বা নির্দিষ্ট একটা টাইম হতে পারে যে তাদের নাসপিটা হচ্ছে আপনার এই মার্চ মাসে শেষ হয়ে যাওয়ার কথা, তো তাদেরটাকে একটু বাড়ানো হবে সময়টা, হয়তো বা 2 মাস বা 3 মাস সময় তাদের জন্য বাড়ানো হবে যাতে তারা একটু বেশি সময় ধরে এটা পেতে পারে আর কি। আর যারা হচ্ছে আপনার এগুলোর মধ্যে পড়ছে না, তো ভাই যেটা যেমনটি বলেছে যে সরকারের ইচ্ছাটা হচ্ছে ইটালিতে বসবাসরত প্রত্যেকটা নাগরিককে তাদের মানে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা এই হচ্ছে আপনার ইমার্জেন্সি মুহূর্তটাতে। তো যারা এই ধরনের কোনো ধরনের সহায়তা পাচ্ছে না তাদের জন্য আপনার রেজিস্টার্ড ইমার্জেন্সির ব্যবস্থা করা হবে, এবং যদি করা হয়ে থাকে অলরেডি সেটাকে আরো একটু দীর্ঘায়িত করা হবে আর কি। আর তাছাড়াও সারা ইটালিতে অনেক অঞ্চলে বন স্পেস আবার নতুন করে দিচ্ছে, তো আপনারা খোঁজখবর নেবেন যে আপনাদের অঞ্চলে কি দিচ্ছে কিনা। তো আপাতত মনে করি যে বোনাস এইগুলো ছিল। এবং আরেকটা বিষয় নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে যদিও এই ডিক্রিটার মধ্যে হচ্ছে উল্লেখ করা হয়েছিল কিন্তু এটা এখন পর্যন্ত কনফার্ম না, তবে হয়তো আমার মতে হতে পারে। সেটা হচ্ছে আপনার পাশে ফিসকাল, এটা 2018 সালে বা 17 সালে হয়েছিল একবার। তার মানে হচ্ছে 2000 থেকে 2010 সালের ভিতরে ইটালিতে বসবাসরত যারা বিজনেস করেন আপনাদের যে ট্যাক্স গুলো পাওনা হয়েছে আদেশে দিলেন ত্রাতে মানে কর অফিস, তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে হয়তো বা একটা রোত্তামাসিয়ানে বলে ইটালিয়ান ভাষা, এটাকে মানে হচ্ছে আপনার সাথে যে টাকাটা তারা পাওনা হয়েছে, তো সেই টাকাটা আপনাদের সাথে কথা বলে আচ্ছা ঠিক আছে যে মনে করি যে 1 লক্ষ ইউরো পাওনা হয়েছে, তো আপনাদের সাথে একটা দাকর্দ করে হয়তো বা সেখানে হতে পারে যে আপনার 80,000 ইউরো আপনাদেরকে মাফ করে দিতে পারে, হয়তো বা 20,000 ইউরো পরিশোধ করতে হবে। তো এরকম একটা সিস্টেম হতে পারে, তবে সেটা হচ্ছে 2007 থেকে 2010 সাল পর্যন্ত। এবং সেখানে অবশ্যই কিছু রুলস রেগুলেশন আছে যে কারা কারা সেখানে আবেদন করতে পারবে, সেটার জন্য কি কি হবে। সেক্ষেত্রে একটু যেখানে উল্লেখ করা হয়েছে 2019 সালে যাদের ইনকাম বা রেদিত 30,000-এর নিচে বা যে কোম্পানিগুলোর রেদিত 50,000-এর নিচে তারা আসলে সেখানে আবেদন করতে পারবে। তো হয়তো আমরা আগামী দিনগুলোতে আপনাদেরকে আরো বিষয়টা বিস্তারিত বলবো। ধন্যবাদ। আচ্ছা, আরেকজন লিখেছে কাজী স্পেশালি পেরমিসিদির জন্য দিকে দেশে যাওয়া যাবে? এটা অবশ্যই যেতে পারবেন। এটা আপনাদেরকে বলে দেয় যে সালভিনি আসার পরে যখন হচ্ছে আপনার উমানিতারির যে সূচনাটা ছিল মানবাধিকার দৃষ্টিকোণ থেকে দিত, সেই সূচনাটাকে বন্ধ করে দেয়। পরবর্তীতে ওই একই ধরনের সূচনা, শুধু নামটা পরিবর্তন হয়েছে কাশি স্পেশাল, মানে স্পেশাল কোনো কারণ আর কি। হ্যাঁ, তো এটাতে আপনি অবশ্যই যেতে পারবেন যদি আপনার সূচনার মেয়াদ থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন বারবার এসেছে, কয়েকজন করেছে যে এই দেশে এসে যাদের ডকুমেন্ট নাই, অর্থাৎ দেশে আসার পর ডকুমেন্ট ইজিলি পাওয়ার জন্য, যেমন বেশিরভাগ ওই মিথ্যা যে পলিটিক্যাল কেস মারে, মিথ্যা কেস, তারপরে বাম্বিনীর মিথ্যা কেস মারে, বয়স হচ্ছে 35, বসায় হলো 17 বছর 6 মাস, এগুলা মিথ্যা না বলে সত্য বলে কি কোনো কিছু করলে এ ধরনের কোনো আছে তোমার কাছে জানা, যে এই কথাটা বললে হয়তো বা কেসটা তার সহজভাবে নিয়ে নেয়? যেমন আমি একটু বলে নেই যে আমি এরকম 2টো কেস দেখেছি, 2জন লোক তারা একদম সত্য বলেছে, এখানে এসে বলেছে যে মাননীয় আদালত, আমার দেশে অভাব, আমার পরিবারের সবাই অভাবগ্রস্ত, আমি এখানে এসেছি, আমি এখানে কাজ করে খাবো, আমার পরিবারকে রক্ষা করবো, আমার পরিবারকে বাঁচাবো, আমি হচ্ছে আমার পরিবার একমাত্র ইনকাম সোর্স, আমাকে যদি আপনার দেশে পাঠিয়ে দেন তাহলে আমার সব সুইসাইড করা ছাড়া কোনো গতি থাকবে না, আমাকে যদি এখানে অনুমতি দেন আমি কাজ করে আমার পরিশ্রম করে আমার পরিবার বাঁচাবো, আমি নিজে বাঁচবো। বিশ্বাস করেন এই কথার জন্য তাকে দিয়ে দিছে ডকুমেন্ট,
একদম মানবতার দৃষ্টিতে তাকে দিয়ে দিয়েছে এবং সে এখন আল্লাহর মধ্যে খুবই ভালো আছে। দুইজন এরকম আমি শুনেছি। তো রনি যদি কিছু বলতে এই ব্যাপারে। আচ্ছা, আপনারা জেনে থাকবেন যে ইটালিতে সংবিধানে একটি আইন আছে, সেটি আর যদি আমি ভুল না করে থাকি 10 নম্বর যে সাংবিধানিক আইনটা আছে, যে ইটালিতে যদি অন্য কোনো দেশ থেকে কোন একটা নাগরিক আসার পরে এখানে আশ্রয়ের জন্য আবেদন করে, সেটা তারা করতে পারবে এবং সেটা হচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা এখানে বৈধ হতে পারবে। তো সেই প্রক্রিয়াটার মধ্যে কি কি আছে যদি আপনাদেরকে সহজভাবে বলি, যদি আমরা হচ্ছে আসলে মানে লয়ার না, তবে আমরা আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে কয়েকটা সুবিধা রয়েছে এখানে, বা কয়েকটা ধরনের আপনি সহায়তা পেতে পারেন। একটা হচ্ছে আপনার আসিলো পলিটিকো, মানে হচ্ছে আপনার রাজনৈতিক আশ্রয়, বা হচ্ছে পলিটিক্যাল অ্যাজিলাম, যেটা আর কি, যে আপনি বাংলাদেশে রাজনীতি করতেন বিরোধী দলের, তো সেক্ষেত্রে আপনি এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, তো বাংলাদেশ দেশ আপনার বিরুদ্ধে, এখন আই মিন যে বাংলাদেশের যে সরকার আছে আর সরকার আপনার বিরুদ্ধে, হয়তো বাংলাদেশে গেলে পরে আপনাকে হয়তো হত্যা করা হতে পারে বা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার মানে জীবনের হচ্ছে আপনার কোনো হচ্ছে আপনার নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতা, হ্যাঁ নিরাপত্তাহীনতা ভুগছেন। তো এমন অবস্থা যদি আপনি যদি আসেন, কেস করেন এবং সেটা যদি আপনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ করতে পারেন, তাহলে আপনি এখানে আশ্রয় অবশ্যই পাবেন এবং সেটা আপনাকে 5 বছরের জন্য একটি রেসিডেন্ট পারমিট দেওয়া হবে আসিলো পলিটিকো, যেটার মোটিভ থাকবে। আর দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে আপনার সোসিডারিও, যেটা আমরা বলেছি একটু আগে, সেটা হচ্ছে আপনি বাংলাদেশে অনেক কিছু হতে পারে, যেমন হতে পারে যে আপনি বাংলাদেশ যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, তো বাংলাদেশে হচ্ছে আপনার এই আপনি অন্য একটা ধর্মের, যেহেতু বাংলাদেশ মনে করি যে আপনার বৌদ্ধ ধর্ম নেই, মনে করেন যে আপনাদেরকে আরো যদি সহজভাবে বোঝাই আমরা, যে 2000 যে বার্মাতে যে কাহিনীটা হয়েছে, কবে হয়েছে এটা? 2019 না 20-এ বার্মাতে যে তোমার ইয়ার আসলো, হ্যাঁ রোহিঙ্গা আসলো, এটা তো 2019-এ মনে হয়। 2019-এ আমি দেখেছি যে 2019-এ যারা ইটালিতে এসেছে এবং যারা হচ্ছে আপনার মানে প্রমাণ করতে পেরেছে যে তারা হচ্ছে আপনার বার্মা থেকে, বার্মার মুসলিম ছিল, তাদের উপর নির্যাতন করছে, এবং এটা কিন্তু ইটালি বা সারা পৃথিবী সবাই জানে যে বার্মাতে নির্যাতন করা হয়েছে, তাই না? তাদের মুসলিম ছিল, তারা অন্য ধর্মের লোক ছিল, যে কারণে তাদের উপর নির্যাতন করা হয়েছে। তো এমন যদি কেউ নির্যাতনের শিকার হয়ে থাকে এবং সেটা যদি প্রমাণ করতে পারে, তারাও হচ্ছে এখানে সোসিডারিও ডকুমেন্টস পাবে 5 বছর। যদি এমন হয় যে আপনি বাংলাদেশে অবস্থান করছেন, যে হচ্ছে আপনি সমকামী হতে পারে, যেহেতু বাংলাদেশ একটা মুসলিম দেশ, তো সেক্ষেত্রে কিন্তু সমকামীদের বাংলাদেশে আসলে গ্রহণ করে না। তো এরকম যদি কেউ থাকে ইটালিতে, সেটা যেন আবেদন করে, তো সেক্ষেত্রে যদি আপনি প্রমাণ করতে পারেন ডকুমেন্টস হতে পারে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে আপনি যে কোনো একটা লোকের সাথে ঝগড়া হয়েছে, তারা হয়তো কোনো পাওয়ারফুল বা কোনো টাকা নিয়েছেন, মানে একজনের সাথে ঝগড়া হয়েছে, তো এখন আপনি নিরাপত্তাহীনতা ভুগছেন, এক্ষেত্রে আপনার দেশ না বাট কোনো একটা গোষ্ঠী, কোনো একটা জাতি বা কোনো একজন প্রভাবশালী ব্যক্তি আপনার বিরুদ্ধে আছে, তো আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমন অবস্থায় যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে আপনি 5 বছরের সোসিডারিওর যে ডকুমেন্টস আছে সেটি পেতে পারেন। তো এরকম ভাবে আরো কয়েকটি রয়েছে, এবং আসার পরে তারপরে অনেকে পায় হচ্ছে আপনার এই অসুস্থতার কারণে, আপনি এখানে আসার পরে অসুস্থ হয়ে গেছেন এবং আপনি এমন একটা অসুখে ভুগছেন যেটা চিকিৎসা আসলে বাংলাদেশে নেই, তো আপনি ইটালিতে থাকাটা প্রয়োজন। এমন একটা অবস্থায় আপনি এখানকার ডকুমেন্টস পেতে পারেন, সেটা 2 বছরে দিয়ে থাকে। মোটিভটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এরকম ভাবে কয়েকটা মোটিভ আছে, এবং আগে যেটা ছিল ভাই, লিটন ভাই যেটা বলেছে যে ইটালিতে আগে একটা মোটিভ ছিল, সেটা হচ্ছে আপনার মানবাধিকার দৃষ্টিকোণ থেকে এখানে ডকুমেন্টস দেওয়া হতো। সেটা হচ্ছে যে আপনার এখানে আসার পরে তারা জানে বাংলাদেশ একটা গরিব দেশ, তারা যে বিচারক থাকতো, যখন তিনি দেখতো যে এখানে একটা লোক 2-3 বছর ধরে এসেছে এবং বাংলাদেশে তার খুব করুণ অবস্থা, সেক্ষেত্রে তাকে মানবিক দিক বিবেচনা করে আসলে এই ওমানিতারি যে সৌজন্যটা আছে সেটাকে প্রোভাইড করা হতো। কিন্তু সালভিনি আসার পরে এবং সেখানে একটু পরিবর্তন ঘটেছে আসলে। তো এই যে আমি প্রথমে যে কারণগুলো বললাম, এই কারণগুলো যদি আপনি প্রমাণ করতে পারেন যে আসলে আপনি এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন, তাহলে আপনি এখানে আপনার বৈধতা পেতে পারেন। এবং ওই আপনি ইকোনমিক্যাল সমস্যার কারণে ইটালিতে এসেছেন, এটা যদি আবেদন করেন, এটা পাওয়াটা আসলে মানে আপনি মানে প্রাপ্য না, তবে সেটা যদি বিচারকের হচ্ছে আপনার প্রতি হচ্ছে সিম্প্যাথি জন্ম নেয়, তাহলে সেক্ষেত্রে আপনি পেতে পারেন আর কি। তো এই হচ্ছে মোটামুটি সংক্ষেপে আপনাদের বোঝাতে চেষ্টা করেছি। এছাড়া আসলে অনেকগুলো সিস্টেম আছে, হয়তো বোঝাতে গেলে আসলে অনেক টাইমের প্রয়োজন আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে দর্শক আপনারা জানেন যে প্রত্যেকটা প্রশ্নের জবাবগুলো আমরা আপনাদের সুবিধার্থে আপনার জন্য খুব সহজে বুঝতে পারেন, সেটা কিন্তু অনেক ব্রড হয়ে যাচ্ছে এই জন্য যে আপনারা যেন সবাই বুঝতে পারেন না। কিন্তু আপনারা কিন্তু প্রশ্ন একতালে করে যাচ্ছেন, সবার প্রশ্নের জবাব হয়তো বা দেওয়া সম্ভব হবে না এক একে ধরে, যেমন শুরুটা যেভাবে করেছিলাম। যাই হোক, একজন লিখেছে যে আমার পাসপোর্ট কস্তুরায়, আমি সানাতোরিয়া প্রিফেক্টুরে ডাকছে,
অর্থাৎ আপনার মানে অ্যাপয়েন্টমেন্ট এসছে, এখন আপনি সেটা কি করতে পারেন। আসলে আমি বলি আপনার পাসপোর্ট লাগবে কিনা এরকম একটা কিছু দেখি। হ্যাঁ, আমার কি পাসপোর্ট লাগবে? অবশ্যই পাসপোর্ট লাগবে, তাই না? পাসপোর্ট অথবা ইমার্জেন্সি বাংলাদেশে এম্বাসি থেকে যদি আপনার পাসপোর্টটা না থাকে, হতে পারে এমন যে আপনি না না না, ওনার পাসপোর্টটা কস্তুরায় আছে, অর্থাৎ যখন সে পলিটিক্যাল এজাল অথবা এইরকম কিছু করেছে, যে সেটা কস্তুরায় যেটা রেখে দেয় পাসপোর্ট, এখন সে তো ওইটার বাদেই সে অ্যাপ্লাই করছে। এখন তোমার ধরো যে পাসপোর্ট নিয়ে যেতেই হবে, এবং আপনি পাসপোর্টটা মানে কস্তুরার থেকে উঠানো খুবই সহজ। আপনি যদি প্রিফেকচুরার যে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট আসছে সেটা যদি আপনি নিয়ে যান, সেটা নিয়ে গেলেও থানাতে যদি বলেন যে দেখ আমার এই যে ডেট, আমার পাসপোর্টটা লাগবে, ওরা দিয়ে দিবে। তারপরে যদি কোনো কাহিনী করে, আপনি যে কোনো একটা উকিলকে ধরে অথবা আপনার কাপ অফিসে গিয়ে যদি একটা লেটার আপনি লিখে নিয়ে যান, সেটা নিয়ে গেলে ওরা ওইটা রেখে আপনার একটা সাইন সিগনেচার রেখে যে আপনি পাসপোর্ট উঠে নিয়ে আসছেন, আপনাকে দিয়ে দিবে। এই লিটন ভাই সানাতোর নেগেটিভ আসার পর উকিল থানায় কন্ট্রোল হবে। কন্ট্রোল করার পর আমারও মালিকের দোষ পানায়, আমি কি কাগজ পাবো? পানায় আব্বাই তো বুঝলাম না, হয়তো লিখতে চেয়েছেন যে আপনার মালিকের দোষ পায় নাই। যদি আপনার মালিকের যদি দোষ না পায় কন্ট্রোল করে, তাহলে আপনি অবশ্যই পাবেন। ভাই সানাতোরিয়া পাইলে কি দেশে যাওয়া যাবে? অবশ্যই সানাতোরিয়া মিসুদিসের জন্য পাইলে তো অবশ্যই দেশে যেতে পারবেন। ভাই আমার মাইনর লাগারে আছি, আমরা মাইনর লাগারে আছি, পাসপোর্ট এবং বয়স কমাতে না পারায় কারণে সৌজন্য পাচ্ছি না। এম্বাসি কি সংবিধান সংশোধনীয় ফিঙ্গার নিচ্ছে কি? আচ্ছা, আর এই বিষয়গুলো নিয়ে আসলে যে অনেক সময় বলে থাকেন, অনেক সময় আমাদের মেসেজ করে থাকেন ইনবক্সে অনেক ধরনের, যে আমরা এই যে দূতাবাসের যে বিভিন্ন সমস্যা, আপনারা বয়স কমিয়ে দিয়েছেন, এখন আপনার নতুন করে পাসপোর্ট করতে হবে। এগুলো কিন্তু আমরা বলেছি যে এগুলো একটা দীর্ঘ প্রসেস, এগুলো এমনি তো এটা তো বৈধ না। এখন আপনার যেটা করা হচ্ছে এটা মানবতার দৃষ্টিতে, মাননীয় রাষ্ট্রদূত মহোদয়, এটা এর আগে যিনি ছিলেন জনাব সুবহান শিকদার, আব্দুল সুবহান শিকদার, উনিও করেছেন, বর্তমান যে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আছেন তিনিও করবেন অবশ্যই। তবে এগুলো আপনার সময়ের ব্যাপার, এই আর কি। আর আমরা কখনো আপনাদের বাই হ্যান্ড কোনো হেল্প করতে পারবো না, যে এম্বাসির আপনার পাসপোর্টের সমস্যা আমি ভাই সমাধান করে দিতে পারবো কিনা, না, আমরা এগুলো পারবো না। আমরা কি করতে পারবো, আপনাদের মানে সঠিক তথ্য দিয়ে আমরা সাহায্য করতে পারবো, যেন আপনি কি বলে যে ক্ষতিগ্রস্ত না হন, কারো পেছনে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত না হন, নিজে আপনার বুঝে আপনি সঠিক পথে আপনি সঠিক কাজগুলো করতে পারেন। আচ্ছা, তারপর আমার বাবা ইটালিয়ান পাসপোর্টের জন্য আবেদন করেছে 6 বছর আগে, এখন এই মাসের 30 তারিখে যেতে বলেছি, কিন্তু আমার বাবার বয়স 20 বছর। আমার প্রশ্ন হচ্ছে আমার বয়স 20 বছর। আমার প্রশ্ন হচ্ছে আমি কি ইটালিয়ান পাসপোর্ট পাবো? দয়া করে জানাবেন। এটা হচ্ছে কিছু জটিলতম, সেটা আমি আপনাকে বলি। যদি আপনার জন্য আবেদন করা হয়ে থাকে 6 বছর পরে, তখন আপনার বয়স ছিল 14 বছর, তাই না? তার মানে আপনি এখানে পাওয়ার কথা। আর যদি আবেদন আপনার জন্য না করা হয়ে থাকে, সেক্ষেত্রে তারা আপনি পাবেন না, যেহেতু আপনার 18 বছর উপরে হয়ে গেছে। তবে সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা সহজ নিয়ম, সেটা হচ্ছে আমাদের জন্য নর্মাল ভাবে 10 বছর অপেক্ষা করতে হয় পাসপোর্টের জন্য, রেসিডেন্ট 10 বছর থাকতে হয়। কিন্তু একটা ইটালিয়ান নাগরিকের ছেলে বা মেয়ের কিন্তু 10 বছর অপেক্ষা করতে হয় না আর কি, সেক্ষেত্রে 5 বছর অপেক্ষা করলে হয়ে যায়। তো আপনার রেসিডেন্ট যদি 5 বছর হয়, তাহলে আপনি কিন্তু ইটালিয়ান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভাই, আপনারা যারা আমার ব্যক্তিগত ইনবক্স করছেন, তারা আমি দেখতে পাচ্ছি অনেকে আবার এখানেও আছেন, লাইভেও আছেন, দেখতে পাচ্ছি অনেকে লিখছেন। আপনাদের আমার করার জোরে অনুরোধ থাকবে যে আমি তো লাইভে আছি, এখন আপনারা বারবার ইনবক্স করছেন আমার, আমি তার ইনবক্সে কি আপনাদের প্রশ্নের জবাবটা দিতে পারবো না। আপনারা যদি দয়া করে এখানে এই প্রশ্নগুলি করেন, আমি সেগুলি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমার অনেকগুলি ইনবক্সে মেসেজ এসে জমা পড়েছে আপনাদের।
আপনারা এখানেই লিখুন, সেটাই ভালো হবে। ধন্যবাদ। তো আমরা আগেও বলেছি যে এতগুলো প্রশ্নের জবাব তো আর একবার দেওয়া যাবে না। আমরা চেষ্টা করছি আপনাদের প্রশ্নের জবাবগুলি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি দেওয়ার জন্য। রেসিডেন্স ছাড়া কি বোনাসের দোমান্দা করা যাবে? বলো। এখন সেখানে দেখতে হবে আসলে কোন বোনাসের জন্য কোন কোন ডকুমেন্টস গুলো তারা উল্লেখ করেছে। যদি বোনাসের মধ্যে উল্লেখ করা থাকে যে এই বোনাসের জন্য রেসিডেন্ট দরকার, তাহলে তো অবশ্যই আপনার রেসিডেন্ট দরকার হবে। তবে ফন্দ পেডুতোর জন্য আসলে রেসিডেন্স থাকাটা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ। তবে এখন যদি মডুলোটা পরিবর্তন করে থাকে, কারণ গত বছর যেভাবে ছিল তখন দরকার ছিল না, এখন যদি তারা এমন একটা নতুন সিস্টেম করে থাকে যেখানে আপনার রেসিডেন্টটা লাগবে, তাহলে সেটা তো লাগবেই। তবে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে, যখন এটার কার্যক্রমটা শুরু হবে তখন বোঝা যাবে আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন অনেকেই বারবার করছেন, বিমান কি চালু আছে? জি ভাই, বিমান চালু আছে। আপনারা বাংলাদেশে যে কোনো সময় যেতে পারবেন, আসতে পারবেন। এবং এখন পর্যন্ত যেহেতু বিমান চলাচল বন্ধ হয়নি, আর বিমান চলাচল বন্ধ হবে না ইনশাল্লাহ। তারপর আসসালামু আলাইকুম ভাই, আমার বাচ্চা ইটালিতে জন্ম কিন্তু জন্ম নিবন্ধন করতে পারছি না, কোনো উপায় আছে? না পারার তো আমি কোনো দেখলাম না। আপনি যে লিখেছেন যে আব্দুল আলী, যেমন আমার সন্তান এখানে জন্মগ্রহণ করেছে, আমি তো দূতাবাসে গিয়ে আমি জন্ম নিবন্ধন করে ফেললাম। জন্ম নিবন্ধনের জন্য তো মনে হয় নিতে হয় না কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কি? এটা দূতাবাসে বলতে পারছি না। আচ্ছা, এখন আমি সঠিক বলতে পারছি না, কারণ আমি যখন আমার মেয়ে যখন জন্ম নিল তখন তো আমি দূতাবাসে গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্টও নিতে হয়নি। আমি একদম স্বাভাবিক সাধারণ মানুষ হিসেবে গিয়েছি এবং আমি পরে করেছি। তো এটা আপনাকে দূতাবাসে খোঁজ নিতে হবে। ধন্যবাদ। ইতালিতে নাগরিকত্ব হতে কতদিন সময় লাগে? ভাই, ইতালিতে নাগরিকত্ব হতে এটা তো একটা শর্ত আছে যে আপনার কমপক্ষে 10 বছরের রেসিডেন্স থাকতে হবে টানা, এবং আপনার একটা ইনকাম থাকতে হবে অ্যামাউন্ট। আপনি যদি সেই শর্তগুলি করতে পারেন, তাহলে নাগরিকত্ব হতে যেটা সময় লাগবে এখন সেটা হচ্ছে যে 2 বছর ছিল, তারপরে আসলো 4 বছর, তারপরে আবার এখন 2 থেকে 3 বছরের মতো লাগবে এখন যেটা আসছে সময়টা। বোনাসগুলো কবে থেকে চালু হবে? বোনাসগুলো অচিরেই চালু হবে ভাই, এপ্রিল থেকেই চালু হয়ে যাবে। আসসালামু আলাইকুম লিটন ভাই, আমার প্রেফেক্টুরায় ডাকছে, আমি গিয়েছি, আমাকে জুন মাসের 14 তারিখে ফিঙ্গারের ডেট দিয়েছে। এখন আমার কোনো সমস্যা আছে? না, আপনার কোনো সমস্যা নেই। আপনি যাবেন, ফিঙ্গার দিবেন, তারপর আপনার 40 থেকে 50 দিনের মধ্যে আপনার পেরমেসিডিসের জন্য চলে আসবে। যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তারা কাছে ইন্টিগ্রেশনে পাবে না, যাদের শেষ হয়ে গেছে তারা পাবে না। তবে তারা করতে পারবে, নাসপির জন্য আবেদন করতে পারবে। আর যদি 2-3 মাস কাজ করে থাকে তাহলে তারা রেডি তো এই যে ইমার্জেন্সির জন্য আবেদন করতে পারবে। বিমান চালু তো বললামই। ভাই কেমন আছেন? আমাকে 1 বছর এর কন্ট্রিবিউটি আসছে, এর আগে 5 মাসের ট্যাক্স দিছি, এখন কি এখনো ডাক আসে নাই? ভাই, ডাক না আসলেও আপনার এটা দিতে হবে, ডাক হয়তো আসবে। আমার রিসিভও তো আছে, 6 মাসের কাগজ আছে, কিন্তু কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে, আমি কি রেসিডেন্স পাবো কিনা একটু বলবেন প্লিজ? বুঝলাম না। আমার রিসিভও তো আছে আর 6 মাসের কাগজ আছে, কিন্তু কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে, আমি কি রেসিডেন্ট পাবো কিনা একটু বলবেন প্লিজ ভাই। আসলে আপনি যদি আর একটু ক্লিয়ার করতেন আপনি কোনটা বোঝাতে চাচ্ছেন। মানে 6 মাসের কাগজ বলতে আসলে কি বোঝাতে যাচ্ছে বুঝতে পারছি না এটা। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার রিসিভুতা তো কত ধরনের হয়, আপনার কি রিসিভুতা আছে? 6 মাসের আবার কাগজ আছে বলছেন, আবার কাগজের ভ্যালিড শেষ হয়ে গেছে, এটার সাথে রেসিডেন্সেরই একই। আপনি একটু ক্লিয়ার করে প্রশ্ন করেন। তবে আপনাদের আমি জানার সাথে আরেকটি কথা বলতে, 6 মাসের কাগজ বলতে অনেকে বুঝিয়ে থাকে যারা ইটালিতে আসার পরে আমি যে কারণগুলো ইটালিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য বা অন্যান্য আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন, সে আশ্রয়ের জন্য যখন আমরা আবেদন করবেন তখন আপনাদের ইটালিতে থাকার জন্য টেম্পোরারি ভাবে বা অস্থায়ী ভাবে 6 মাসের একটি সৌজন্য বা বসবাসের অনুমতি পত্র প্রদান করা হয়।
তো এইটা অনেকে বলে যে এটা ম্যাচ শেষ হয়ে যায় বা এক্সপায়ার হয়ে যায়। এটা কিন্তু সাধারণত আইনগত ভাবে যদি 6 মাসে ম্যাচ শেষ হয়ে যায় তারপর কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন না, কারণ আইনগত ভাবে এইটার প্রক্রিয়া যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত আপনি এটা নিতে লিগাল বা বৈধ। বুঝতে পেরেছেন কি? উনি লিখছে হলুদটা ভাই, হলুদের 6 মাসের মানে এজেল পলিটিক্যাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আছে, এখন এটা শেষ হয়ে গেছে, এখন সামনে রেসিডেন্স পাবে কিনা। এখন রেসিডেন্স আপনি কোনটার আবেদন করেছেন, আপনার যদি ডকুমেন্ট ভ্যালিডিটি শেষ হয়ে যায় তাহলে আপনাকে রেসিডেন্স দিবে না, সাধারণ রেসিডেন্স যেটা। আর যদি আপনি অন্য কোনো ইসের মানে বুঝিয়ে থাকেন যে সানাতরি অ্যাপ্লাই করছেন তাহলে সেটা অবশ্যই আপনি পাবেন, ভ্যালিডিটি শেষ হয়ে গেলেও সমস্যা নাই। এইটা আসলে সাধারণত কি আপনার যখন আপনি কমিউনিতে যাবেন, আপনার পেনম্যাচুদি সৌজন্যের মেয়াদ যদি শেষ হয়ে যেয়ে থাকে তাহলে আপনার সাধারণত আপনাকে রেসিডেন্ট তারা করতে দিবে না আর কি, আপনাকে বলবে যে নতুন করে করে নিয়ে আসতে। কিন্তু পেনম্যাচুদি সৌজন্য যেটা হচ্ছে রিকেস্তা আসিল পলিটিক, এটা কিন্তু একটা পার্টিকুলার একটা বিষয় এবং কিছু কমনে আছে যেগুলোর উপর রেসিডেন্টসও দেয় না। বুঝতে পেরেছেন কি? তো এটা নির্ভর করে আসলে কমনের উপরে যে তারা কি এটার উপর মানে এটা দেয় কিনা আর কি, রেসিডেন্স তো দেয় কিনা। তো স্পেশালি ভাবে এটা যারা লাগারের মাধ্যমে থাকে তারা হয়তো বা এটা পেতে পারে আর কি। আচ্ছা দর্শক, আপনাদের প্রশ্নও শেষ হবে না, আমাদের মানে করতে করতে দেখা যাবে যে লাস্টে ওই সে চলে যাবে। তো আমি আপনাদের ইন জেনারেলি একটা কথা বলতেছি যে সেটা হচ্ছে যে শুধু সবাই বোনাস 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 বলে আপনারা পাগল হয়ে গেছেন। আমি আবার বলছি, যদিও কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, আবার বলছি যে বোনাস, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বোনাস রনিও বলেছে, আমিও বলেছি, আমি আবার বলছি আপনাদের, কারণ অনেক সময় হয়তো আপনার মিস হতে পারে, আপনাদের সময় হয়তো না থাকতে পারে। যারা কাজ করছেন কন্ট্রাক্টে, যারা বেতন পাচ্ছেন স্টিল নাও, যেমন অনেক আছে রেস্টুরেন্টে কাজ করছে, বারে কাজ করছে, আলিমেন্টারিতে কাজ করছে, সুপার মার্কেটে কাজ করছে, তাদের কাজ চালু আছে, এখনো আপনার বেতন পাচ্ছেন, আপনাদের জন্য কোনো বোনাস নির্ধারিত না। হ্যাঁ, যদি আপনার সন্তান থাকে, কয়েকটা বাচ্চা থাকে, তাদের যে বোনাস সেটা আপনারা পাবেন, সেটা আপনার দিরিত্ব। তারপরে যারা আপনারা নাসপিতে আছেন, অর্থাৎ বসে বসে বেকার ভাতা পাচ্ছেন, আপনাদের জন্য কোনো বোনাস নাই। যারা আপনারা কাসা ইন্তেগ্রাশনে পাচ্ছেন, আপনাদের জন্য আর কোনো বোনাস নেই নতুন করে, কারণ আপনারা তো একটা পাচ্ছেন। বোনাসগুলি কাদের জন্য দিচ্ছে? যারা এখানে বৈধভাবে আছে, পরিবার নিয়ে আছে, যাদের কাজ নেই তাদের জন্য, যেমন রেদিতো দি ইমার্জেন্সা। আবার অনেকে এই পিরিয়ডে যেহেতু সমস্যা কোনোটাই মার করতে পারছে না, রেদিতো দি চিতাদিনান্সা আরডিসি যেটা বলে সেটা করেছেন, আবেদন করেছেন এবং সেটা পাচ্ছেন। কিন্তু এখন প্রবলেম হয়েছে কোনটা, রেদিতো চিতাদিনান্সা যে শর্তগুলি থাকে সেগুলি গতবার যখন দিয়েছে তখন সরকার এত কন্ট্রোল না করে অনেকেই রেদিতো চিতাদিনান্সা দিয়েছে, যে অনেকে দেখা গেছে যে 4 বছর মাত্র, তার ডকুমেন্টের বয়স 4, 5, 6 বছর, 10 বছর হয়ই নাই, রেসিডেন্স তো হয়নি, রেসিডেন্স তো হয়েছে মাত্র 2 বছর, তো তাদেরকেও তারা দিয়েছে। এখন সেটা হলো কি, সেটা এখন বুমেরাং হয়ে গেছে, অর্থাৎ এখন নতুন করে কন্ট্রোল করছে, কন্ট্রোল করে দেখে যে এই লোক আমাদের কাছ থেকে 3 মাসের টাকা দেওয়া হয়ে গেছে অলরেডি, বা 6 মাস দেওয়া হয়ে গেছে, অথচ সবই অবৈধ। তখন উল্টা প্রশাসন তার তো ব্লক করে দিচ্ছেই, কেসটা চলে যাচ্ছে ফাইন্যান্সের কাছে, অর্থাৎ গডদাদি ফিনান্সের কাছে। আর গডদাদি ফিনান্সিয়ার কাছে কেস যাওয়া মানে আপনারা তো সবাই বুঝেন, আর যারা না বুঝেন তারা তাদেরই হচ্ছে যে গডদাদি ফিনান্সিয়ার ধরা মানে আপনার মানে এ টু জেড নারী নক্ষত্র বের করে ফেলবে। এবং এটা আপনার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। যে জীবনে একবার গডদাদি ফিনান্সিয়ার কোনো মামলা খেয়েছে সেই জানে যে এই কেসটা, এই মামলাটা কতটা ভয়াবহ এবং কঠিন। সুতরাং আপনাদের বলবো, দয়া করে এই বোনাস 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 নিয়ে না ভেবে আপনারা যদি একটা কিছু পান সেটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকুন, আপাতত সারভাইভ করুন, যে আপাতত বেঁচে থাকুন। যখন অবস্থা স্বাভাবিক হয়ে যাবে তখন আপনারা অনেক কিছু করতে পারবেন। তবে এখন আপনি যদি একটা জিনিস পেয়ে থাকেন
নাসপি হোক, রেদিতো দি cittadinanza হোক, তারপরে আপনার কাসা ইন্তেগ্রাzione হোক, যেটাই হোক না কেন আপনি সেটা নিয়েই খুশি থাকুন, শুকরিয়া আদায় করুন যে অন্তত পাচ্ছেন একটা কিছু। আর যারা সানাতরি আবেদন করেছেন তারা বারবার অনেকে লিখছেন যে আমি কি পাবো কিনা। আপনারা পাবেন না কিছু, কারণটা হচ্ছে যে আপনাদের ওখানে তো লিখাই আছে আপনারা তো বেতন পাচ্ছেন। এখন সেটা প্র্যাকটিক্যালি আপনারা 1 পয়সা না পেলে তো কোনো সমস্যা নেই, সরকারি খাতে আপনারা তো বেতন পাচ্ছেন, আপনাদের তো প্রতি মাসে মালিক বেতন দিচ্ছে। সুতরাং আপনাদের জন্য কিছু নেই, আপনাদের জন্য অত্যন্ত দুঃখিত, আপনাদের জন্য কিছু নেই। সরকারি খাতে আপনারা বেতন পাচ্ছেন, ইতিমধ্যে বেতন প্রতি মাসে আপনারা পেয়ে যাচ্ছেন। আর একটা বিষয় যে এই যে ফ্লুসি, এই যে স্পন্সর যেটা বলি আমরা, বারবার আপনারা এই সবাই যে ধরনের মানে ইনবক্স করেন, আপনাদের কথায় বোঝা যায় যে আপনারা সবাই একদম 100% কনভিন্স যে আপনারা ইটালি চলে এসছেন, আপনারা প্রস্তুত নিচ্ছেন। ভাই এটা না, আমরা আগেও বলেছি এটা না, আপনার স্পন্সর জমা দেওয়া মানে এই না যে আপনি ভিসা পেয়ে যাবেন। সুতরাং আপনাদের যদি কপালে থাকে, ওই যে কথা আছে না যে যদি থাকে নসিবে আপনি আসিবে, তাই না? আপনাদের যদি নসিবে থাকে অবশ্যই আপনারা পাবেন। আপনারা যখন নুল্লাস্তা যখন কনফার্ম হবে, যখন আপনারা পাবেন, আপনারা সবকিছু জানতে পারবেন, তখন আপনাকে বলা হবে। এবং নুল্লাস্তা পাওয়ার পরেও আপনার এটা সময় লাগবে, আপনার কিন্তু আপনি সময় পাবেন অনেক প্রস্তুতি নেওয়ার জন্য, অনেক কিছু করার জন্য। তো এই রনি, তুমি যদি কিছু বলো। না, আসলে বলার মতার কিছু নেই, আমরা 1 ঘন্টা প্রায় আপনাদের সাথে ছিলাম, অনেক কিছু বলেছি। তো সব অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সরকারের দেওয়া বিধিনিষেধগুলো মেনে চলুন এবং আমাদের প্রবাস কথার সাথেই থাকুন। আশা করি পরবর্তীতে সকল আপডেট, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ধন্যবাদ প্রিয় বড় ভাই এম কে রোমাল লিটনকে এত সুন্দর একটি লাইভের জন্য। আল্লাহ হাফেজ। তো দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমি অত্যন্ত দুঃখিত, হয়তো অনেকের প্রশ্নের জবাব আমি দিতে পারিনি, মানে পার্সোনালি আমি দিতে পারিনি এক একজন করে, যেটা শুরু যেভাবে করেছিলাম, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলি প্রশ্ন এসেছে। তারপর আমি পরবর্তীতে এগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করব, আর না হলে অত্যন্ত দুঃখিত, পরবর্তী লাইভে অবশ্যই আমি আপনাদের জবাবগুলো দিব। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো প্রবাস কথায় লাইক বাটনে ক্লিক করেনি, কি করবেন? লাইক বাটনে ক্লিক করবেন, ফলো করবেন এবং কি করবেন? ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে আপনার যারা পরিচিত আছে তারা দেখে উপকৃত হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।